বললাম যে কসাইতে যখন কাজ করলাম, তারপরে ওনারা বলল যে আপু পরের প্রজেক্টে টাকাটা পোষায় দিব, আমাদের এখানে বাজেটটা খুবই কম, কসাই তো দেখছেনই কত কম বাজেটের। আমরা ফরিদপুরে ভাঙায় শুটিং করছিলাম এবং আসলে এটা হয়তো বা কম বাজেটের ছিল, কম বাজেটে ছিল, যে কারণে তো দেখলাম যে সে সময় তো নতুন গেছি ওখানে, ওনারা যেটাই বলছে ওটাই আমার জন্য বিশ্বাসযোগ্য ছিল। তো ঠিক আছে, একটা টিমের সঙ্গে ইনভলভ হলাম, এই সামান্য কারণে আমি এটা হয়ে যাব, তো ঠিক আছে থাক। হ্যাঁ, এই বাই দিস টাইম ওদের সাথে কিন্তু আমার একটা ভালো রিলেশন তৈরি হয়েছে, বললাম না? তো রিলেশন যখন বিল্ড আপ হয় তখন কিন্তু আসলে এই টাকা পয়সার বিষয়গুলা, বললাম না আমি যে আমি ওদের কাছ থেকে যতটুকু নিয়েছি, মানে কি বলবো, এগুলা বলা খুবই ছোট লোকই, কিন্তু পরিস্থিতির খাতিরে এগুলো উল্লেখ করতেই হয়। যতটুকু ওদের কাছ থেকে নিয়েছি তার শতগুণ ওখানে, সেটা হতে পারে ফিনান্সিয়ালি, ওটা আমি কখনো হিসাব করিনি, কখনো হতে পারে তাদের ব্যক্তিগত কোনো প্রবলেম, সেটা নিজে দায়িত্ব নিয়ে রিস্ক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেও আমি সেগুলো সলভ করে দিয়ে এসেছি। এগুলা অস্বীকার করতে পারবে না সে, হ্যাঁ, এগুলো অস্বীকার করতে পারবে না। আমি, আমার একটা ভাই, উনি আইইউটির প্রফেসর ডক্টর তাসলিম রেজা, আমি আমার ওই ভাইয়ের সমমানেরই কিন্তু তাকে হিসাব করেছি, যে কারণে তার হাজার অন্যায় দেখেও আমি ওটা, নিজে ভাই বোন বাবা মার অন্যায় কিন্তু হ্যাঁ নিজে বলা যায় সরাসরি, কিন্তু বাইরে বলা যায় না। কোনো ইন্টারভিউ কেউ কোনোদিন বলতে পারবে না যে অনন্য মামুনের মানে খারাপ কেউ আমাকে বলতে শুনেছে, বরং আরো নেগেটিভ প্রশ্ন করেছে, আমি সেইটাকে পজিটিভলি উপস্থাপন করার চেষ্টা করেছি যে ভাই একটা মানুষের দোষী গুণে থাকবে, সে তো মুভি নিয়ে ভাবছে, এতগুলো মুভি বানাচ্ছে বছরে, এটাও কি কম কিছু? সে তো চেষ্টা করছে মুভি নিয়ে, কিন্তু দেখতাম যে বিদেশি মুভি সে এনে আমাদের হলে চালাচ্ছে, তার এই কাজটার কারণে বাংলাদেশের ডিরেক্টররা বঞ্চিত হচ্ছে, বাংলাদেশের ডিরেক্টরদের চলচ্চিত্র হল থেকে নামিয়ে দিচ্ছে বিদেশি মুভির কারণে। তো এই জিনিসগুলো আমাকে খুবই, আমি একজন চলচ্চিত্রের মানুষ হয়ে আমার এগুলো ভালো লাগতো না। তো এই যদি আমার ভাই হতো, আমার রক্তের ভাই হতো, দ্বিতীয় দিন আমি বলতাম যে তোমার এগুলো ঠিক হচ্ছে না, তুমি এগুলো ভুল করতেছো, তুমি এগুলো ঠিক করো। ছিল বলেছি, চলচ্চিত্রের এত শিল্পী সমিতির এত সংগঠন বা আপনাদের এতগুলো সংগঠন আছে, সেই প্রসেসে না হেঁটে এবং তার সে নাকি আপনাকে টাকা আনতো, তার অফিসে যেতে বলেছেন, আপনি যাননি, সেই প্রসেসে না হেঁটে কেন সরাসরি বা তার সাথে কথা না বলে এইভাবে খুবই খুবই ভালো, এটা খুব ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে ওনার সাথে কোন সমিতির, উনি কোথার মেম্বার আছে? আমার আমার সংগঠন, আচ্ছা আচ্ছা, আমার যে সংগঠন আছে, আমি তো, এটা আমাকে বলতে হবে কার কাছে, সেটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্র শিল্পী যে সমিতি আছে, সেখানে আমার বলতে হবে। দেশের এই অরাজক, মানে কি বলবো, এই যে অস্থির পরিস্থিতি, এর ভিতরে কোনো কিছু ঠিক নাই। আর সত্যি কথা বলতে আমি তো কমপ্লেন করার জন্য এই স্ট্যাটাসটা দেইনি, জিনিসটা তো ঘটনাক্রমে এই পর্যন্ত চলে এসছে, ভালো হয়েছে, সত্যিটা সামনে এসেছে, ভালো হয়েছে। আমি একাই এগোচ্ছি, আমি আমার কলিগদের কথাও বলবো, তারা আমার সাথে আমাকে ইন্সপায়ার করে আমাকে সাথে নিয়ে তারপরে যে তারা কিভাবে পিছ পা হয়েছে। আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার দিয়েছি, যে টাকা পাবে, এগুলো তো তাদের অনুমতির বাইরে না। যেই ছেলে আমাকে বলেছে, জাহাঙ্গীর নামে একটা ছেলে, ও এখানে টাকা পায়, সে আমাকে বলেছে আপু তুমি এক কাজ করো, তাহলে অনন্য মামুন যখন আমার স্ক্রিনশট গুলো শেয়ার করলো, বলে তুমি এক কাজ করো, আমরা আমাদের এসএস গুলা দিচ্ছি, তুমি একত্র করে ওটা পোস্ট দাও। সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে। সেই ছেলে কালকে রাতে অনন্য মামুনের সাথে ছবি দিয়ে বলেছে যে আমি ভুল করেছি, এটা আমার করা ঠিক হয়নি। হ্যাঁ, আচ্ছা, আমাকে সেই প্রথম কাজ দিয়েছে, হ্যাঁ সেই প্রথম কাজ দিয়েছে, এই কালকে সে একেবারে মানে ইউটার্ন করেছে, ঠিক আছে? তো এরকম করে প্রত্যেকেই, কালকে কম করে হলেও 16 থেকে 17টা ফোন এসছে আমি যেন এই আয়োজনটা না করি, 16 থেকে, এবং হ্যাঁ মেন্টালি আমাকে মানে কি বলবো কলাপস করে ফেলার চেষ্টা করেছে কালকে। আমরা অনন্য মামুনকে ভালো করে জানি যে কোন ধরনের মানুষ, এটা বলার কোনো অপেক্ষা নেই। এই যে অনন্য মামুন তোমার সাথে এগুলো করেছে, সে যে সম্মান দিতে অপারগতা প্রকাশ করেছে বা তোমার সাথে বিভিন্ন রকম ব্যবহার করেছে, টাকা দেয়, ভাই বোন মনে করে টাকা নেওয়া নেয়। এখন তো দেশের পরিস্থিতিটা অন্যরকম পরিস্থিতি, আমরা নতুন করে ছাত্র জনতা আন্দোলনের গণ আন্দোলনের নতুন একটা সরকার আসছে। তুমি এই এই জিনিসগুলো
এই যে সে যে তোমাকে না বলে তার স্ক্রিনশট করে সে বিভিন্ন জায়গায় প্রকাশ করেছে, এইসব ব্যাপারে তুমি কোনো আইনি ব্যবস্থা নিবে কিনা এবং তাদের কাছে কমপ্লেন করবে কিনা? অনন্য মামুনের কি দেখা আমরা জানি, কারণ অনন্য মামুনকে কত ভালো মানুষ কত খারাপ মানুষ আমরা সবাই জানি। সুতরাং তুমি এই ব্যাপারে কোনো আজকে যেরকম সাহস করে তোমার কাছে কেউ নাই, তারপর তুমি যারা তোমাকে বলছে আমরা থাকবো আপনি যান অসুবিধা নাই, তারা আজকে অন্যান্য মানুষদের ছবি দিয়ে কি দিচ্ছে, কি যেন বলে স্পোর্ট দিচ্ছে, কেউ নাই তোমার কাছে, কেউ নাই। তুমি এই ব্যাপারে কি জানি বলে সক্রিয় ভাবে এই অন্যায়ের বিরুদ্ধে তুমি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য দিবা কিনা, সেটা আমাদের এখানে তথ্য মন্ত্রণালয় আছে বা আর্মিরা আছে বা থানা পুলিশ আছে, আইটি সেক্টর আছে, এগুলো করবে কি এই পক্ষটা আমি জানি। আচ্ছা একটা বিষয় আমি এটার সাথে add করতে চাচ্ছি। আপনি বললেন যে কালকে থেকে অনেকে ফোন করেছে আপনাকে এই প্রেস কনফারেন্সটা না করার জন্য। কারা করেছে আপনি কি সেগুলোর নামগুলো প্রকাশ করবেন? কারণ যেহেতু এখন দেশ স্বাধীন হয়েছে আমরা বলতেছি আমি না ছোট করে ছোট না, যারা আমাকে বারণ করেছে তারাও আমার শুভাকাঙ্ক্ষী না, আমি সেটাও বলতে পারবো না। কারণ তাদের কাছে এমন কিছু পৌঁছানো হয়েছে যে আমি এইটা যদি করি আমার অনেক বড় ক্ষতি হবে। হ্যাঁ, আমার অনেক কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, আমার ক্ষতি হবে, হ্যাঁ হতে পারে, যে কারণে সবার মানসিক শক্তি তো সমান না। হ্যাঁ, সেই ভালোবাসার জায়গা থেকেই তারা আমাকে বারণ করেছে। কেউ আছে আমাকে ভালোবাসছে এরকম একটা বিষয় শো করে তারপরে বারণ করছে তোমার তো ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা সে তাদেরই লোক। আমি আসলে কাউকে এখন আর বিশ্বাস করতে পারছি না। কারণ আমি যাদের জন্য আমাকে তো 15 তারিখে যেতে বলেছিল, তো এই যে 15 তারিখে আমাকে যেতে বলেছে না, 20 তারিখে পরে আবার যেতে বলেছে, 15 তারিখে আমার একাকে যেতে বলেছে। ওই একই সিস্টেম, কি করবে, ডিসকাস করবে। আমি এত টাকা পাই, আচ্ছা আপু হ্যান ত্যান, আপনি তো আমাদের ঘরেরই মানুষ, তাহলে এতটুকু নিয়ে যান আর মাফ করে দেন। হ্যাঁ, এই সিস্টেমের জন্য আমাকে ডেকেছে। আমি জানি না তাদের সিস্টেম, কিন্তু এই যে মানে ইয়েটা তৈরি হলো, দ্বন্দ্বটা তৈরি হলো, এর ভেতরে আমি কিভাবে তাদের ওখানে যাই, টাকা আনতে আমি কিভাবে একা একা যাই। এবং মামুন ভাই আমাকে টেক্সট দিয়েছে, আপনি আসেন দেখি, আপনি আমাকে বাটপার বলছেন, আসেন দেখি আপনি কি করেছেন। আর আপনার জন্য মমোর সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে, অথচ যেখানে নিজেরাই মমোকে অপদস্থ করে সেট থেকে বের করে দিছে। তারপরে আবার বলছে যে পরপর 3টা মুভিতে আপনাকে নিয়ে আমি, সবাই আমাকে নিষেধ করেছিল, তারপরেও আমি আপনাকে নিয়েছি। তখন আপনাকে আমি কাজ দিয়েছি, আপনি আমাকে কাজ দেন নাই। তখন আমি বলেছি যে ভাই, কাজ দেয়াই তো আপনার কাজ, আপনি কাজ দিবেন না, তাহলে কি একলা কি করবেন? আর্টিস্ট ছাড়া আপনার তো কাজ দিতে হবে। তো যাই হোক, সে এইভাবে অপদস্থ করেছে। আমি প্রত্যেকটা জিনিস আমি ভয়েস দিয়েছি, আমি টেক্সট করেছি, ওই সেখান থেকেই ওনার সুবিধাজনক জায়গাগুলা উনি কাট করে ইয়ে করেছে, স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়েছে। তো যেটা ভাইয়া বলছিলেন যে সময়ের পরিবর্তন তো হয়েছে বলেই এত কথা বলতে পারছি, আমি এতদিন তো বলতে পারিনি। কেন বলতে পারিনি? অনন্য মামুন কেমন সেটা ওই গাছের পাতাও জানে, ফিল্ম ইন্ডাস্ট্রির। হ্যাঁ, ফিল্ম ইন্ডাস্ট্রির গাছের পাতাও জানে অনন্য মামুন কেমন, তার ব্যবহারে গাছ থেকে পাতাও ঝরে যায়। আমরা তো মানে শক্ত করে তাকে ধরে থাকি এই কারণে যে এখানে ডিরেক্টরের সংখ্যা কম, ভালো হোক মন্দ হোক কাজ করছে ফ্রিকুয়েন্টলি, আমাদের তো স্ক্রিনে থাকতে হয়, ঠিক আছে, 8-10 জায়গায় পেমেন্ট পাই, একটা জায়গায় পেমেন্ট নাই বা পাইলাম। ভাই বোন সম্পর্ক, এই যে একটা সম্পর্ক, এই জায়গা থেকে সে, আমি যতখানি জানি, সে এইরকম করে লিয়াজো মেনটেন করে বিগত সরকারের যত হোমরা চোমরা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে খুশি করে সে এতদিন পর্যন্ত টিকে ছিল। তাহলে কি, সে তো তাদেরই একটা পার্ট ছিল, তো এক অর্থে সে তো শক্তিশালী ছিল। তো সেই শক্তিশালী মানুষটার বিরুদ্ধে দাঁড়ানো বা এইভাবে কথা বলা, ওই সাহসটা হয়নি। সত্যি কথা বলতে, যেই পরিস্থিতিতে এখন আমরা এসেছি, ছাত্ররা বলতে গেলে এটা পূর্ণ একটা স্বাধীনতাই এনে দিছে। হ্যাঁ, এখন আসলে এটাকে সবাই মিলে ঠিকঠাক করে নিতে হবে। সেই ঠিকঠাক করার প্রথম স্টেপটা মনে করেন যে আমিই নিলাম, যে এখানে একজন ডিরেক্টর দিনের পর দিন আর্টিস্টকে টাকা দেবে না এবং তার মানহানি করবে। অবশ্যই আমি মানহানির ব্যবস্থা নিব, অবশ্যই সে যদি সরি না বলে আমি অবশ্যই মানহানির ব্যবস্থা নিব। যদিও সরিতেও এটা সংকুলন হয় না, কিন্তু তারপরও
তার সাথে যেহেতু কাজ করেছি, ডিরেক্টর বলে একদিন হলেও জেনেছি, ভাইয়ের সম্পর্ক এখন আর এসব মানি না। ডিরেক্টর বলে যখন তাকে জেনেছি, এতটুকু আমি কনসিডার করবো। সে যদি আমাকে সরি বলে, তাহলে আদারওয়াইজ আমি এটার স্টেপ নিব, মামলা করব তার নামে। আপনি বলছিলেন যে মমর কথা বেশ কয়েকবার বললেন যে তাকে অপমান করা হয়েছে আপনাদের সামনে, আপনাদের সম্মুখে। এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন তাহলে আমরা বিষয়টা একটু জানতে পারতাম। এর ভিতরে আমার একটা প্রশ্ন আছে, যে পারিশ্রমিক না দেওয়ার ব্যাপারটা আপনি বলছেন, এটা কি শুধুমাত্র আপনার সঙ্গে নাকি বাকি অন্য কোনো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও সেম একই মানে পারিশ্রমিক না দেওয়ার ব্যাপারটা? ওই যে যেটা বলছিলাম, যে আমি যখন প্রথমে আমাকে একা 15 তারিখে টাকা নিতে ডাকলো, বাই দিস টাইম আমার এই স্ট্যাটাস, বাই দিস টাইম মামুন ভাইয়ের স্ট্যাটাস, সবকিছু মিলিয়ে যারা টাকা পেত ওদের আবার একটা বাই দিস টাইম একটা দল ওরা করে ফেলছে 14-15 জনের। ওরাই আমার সাথে যোগাযোগ করলো, যে তুমি কি আমাদের সাথে থাকবা কিনা, আমরা এরকম কিন্তু ফেসবুকে একটা গ্রুপ করছি, সবাই টাকা পাবো, তুমি থাকবা কিনা। আমি তখন চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, জিনিসটা তো ওরাও একই ভুক্তভোগী, কেন আমি ওদের সাথে থাকবো না। কিন্তু ওই যে মামুন ভাই যেভাবে হিসাব করে, যে সুপারস্টার এক লেভেলে কি বলে ক্যারেক্টার আর্টিস্ট অনেক নিচে হিসাব করে না, এইভাবে আন্ডার এস্টিমেট করে না, যেটা একজন ডিরেক্টরের জন্য তার জন্য অসম্মানজনক, এটা আমাদের অসম্মানের কিছু না, সে কিন্তু নিজেকে নিজে অসম্মান করে। তো সেই জায়গা থেকে আমি ওদের কথা চিন্তা করেছি, ওরা জুনিয়র আর্টিস্ট সবাই, কিন্তু আমি চিন্তা করেছি আমি ওদের সাথে থাকলে ওরা একটু শক্তি পাবে, সেই জন্যই কিন্তু ওদের সাথে আমার থাকা। পরবর্তী সময়ে আমাকে যখন যেতে বলেছে, আমি বলছি টাকা নিলে সবাই একসাথে যাব, তা নাহলে আমি ওরকম একা একা যেয়ে টাকা নিব না। তারপরে আরো অনেকের সাথেও নিয়ে এবং আমি সেই স্ক্রিনশট গুলো, ওরা যে টাকা পাবে, উনি তো বলেছে যে ডকুমেন্ট, অনেককে বলেছে, অনেক সাংবাদিককে বলেছে, আমি জানি না এখানে তারা আছেন কিনা, অনেক সাংবাদিককে বলেছেন যে তার কি ডকুমেন্ট আছে, যে টাকা যে পাবে সে, আমি যে টাকা পাবো আমার কি ডকুমেন্ট আছে। ঠিক আছে, আমি তো বললামই তাদের সিস্টেমটা কি, ডকুমেন্ট তারা রাখে না, ডিড তারা করে না। আমি টাকা পাই না, ভালো কথা, আমার কাছে ডিড নাই, কিন্তু তোমাদের কাছে অফিসিয়াল একটা এত বড় একটা প্রোডাকশন চালাও তোমরা, তোমাদের কাছে কি মানি রিসিপ্ট থাকবে না, যে ওই আর্টিস্টকে টাকা পরিশোধ করে দিয়েছি? তোমরা দাও তাহলে সেগুলা। আমার টাকা যে পরিশোধ করা হয়ে গেছে বা অন্যান্যদের টাকা পরিশোধ করা হয়ে গেছে, দাও তোমরা সেই ডকুমেন্ট দাও। আমি না হয় মানে তোমাদের প্রমাণ দেখাতে পারলাম না, তোমাদের কাছে তো প্রমাণ থাকবে, তোমরা তো একটা অফিস চালাও। আমরা আর্টিস্ট মানুষ 14 জায়গায় কাজ করি, আমাদের হয়তো বা নাও থাকতে পারে, তোমাদের সিস্টেমেই নাই এইটা, তাহলে তোমরা এইটার প্রশ্ন করো কি করে? নিজেদের তো মানি রিসিপ্ট থাকবে, একটা প্রোডাকশনের হিসাব থাকে না, যে হচ্ছে অমুককে অত টাকা দিয়েছি, অমুককে অত টাকা দিয়েছি, কই সেটা দাও, যে আমাদের সিগনেচার সহ তোমরা রেখেছো কোনো মানি রিসিপ্ট। এরকম অনেকের সাথে, এবং যারা যারা টাকা পাবে, তখন চিন্তা করলাম যে যেহেতু আমাদের ওই ডকুমেন্ট নাই, সেহেতু কনভারসেশন গুলো তো আছে, মামুন ভাইয়ের সাথে আছে, এর সাথে ওর সাথে এত টাকা পাবো, এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন আছে। তো আমার একটা প্রশ্ন এখানে, অনন্য মামুনের ফেসবুক পেজে সে একটা পোস্ট করেছে আপনার স্ক্রিনশট দিয়ে, সেখানে লেখা ছিল যে আপনার শুটিং ছিল 3 দিন, আপনি 3 দিন শুটিং করবেন, 3 দিন শুটিং করে আপনাকে চলে আসতে বলা হয়েছে, কিন্তু আপনি নাকি তাকে বলেছেন যে আমি আপনাদের পুরো টিমটার সাথে থাকি। আচ্ছা, শেখার জন্য, হ্যাঁ শিখতে। শুনেন, মানে এটা আমি খুবই ছোট একজন আর্টিস্ট, খুবই ছোট আর্টিস্ট, ঠিক আছে, কিন্তু আজকে বলবো অনেক ডিরেক্টরের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তার আগে আমি 11 সাল থেকে 16 সাল পর্যন্ত 14টা চ্যানেলে উপস্থাপনা করেছি। এখানে যদি কোনো টিভির ভাইরা থাকে হয়তো বা জানবেন খুব ভালো করে। তো একাধিক প্রোগ্রাম করেছি 14টা চ্যানেলে। তারপরে আমি অভিনয় শুরু করেছি, ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছি। আমি রায়হান রাফির সাথে কাজ করে অনন্য মামুনের সাথে কাজ করতে গেছি, আমি আশরাফ শিশিরের সাথে কাজ করে অনন্য মামুনের সাথে কাজ করে গেছি, আমি শাহ আলম কিরণের সাথে কাজ করে অনন্য মামুনের সাথে কাজ করতে গেছি, শিহাব শাহিনের সাথে কাজ করে তার সাথে কাজ করতে গেছি। এরকম আরো আমি অনেকজনের নাম বলতে পারবো। তার কাছে আমার আসলে ওইভাবে শেখার কিছু নাই। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এর সাথে গ্লোবালের এই পোস্টের সাথে আমি এটা অ্যাড করতে চাই, আমরা শুনতে চাই মামুর সাথে সে কি ব্যবহার করেছে। সে তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে এক জায়গায় লিখেছে যে আমি যদি পড়ে থাকি যে আপনি আলোচনা থাকার জন্যই আপনি
অত বড় শিল্পী না, আপনি যখন ছবি নিয়ে এসে বলতেছেন আলোচনা থাকার জন্য, আসলে কি আলোচনা থাকার জন্য আপনি করছেন না তার অন্যায়ের প্রতিবাদ করছেন? সেরকম একদম স্ট্রেট কথা। আজকের দিনে আলোচনায় থাকার জন্য যেটাকে উনি মিন করতে চাচ্ছেন ভাইরাল, ওইটা হওয়া তুরি। আপনারা কি আশেপাশে দেখেন না যারা ভাইরাল হয় এদের মান সম্মান নাই? এরা মিডিয়াটাকে আরো ডুবাই দিচ্ছে। এটা হওয়া কি কোনো ব্যাপার? ওদের টেন্ডেন্সিটাই ওইটা, ভাইরাল হবে। তাতে আমি রাস্তায় উলঙ্গ হলাম, মানুষের সামনে মানে অপদস্থ হলাম, ওটাই তাদের মানে চার্ম, ওটাতেই চার্ম ফিল করে। তাতে করে ইন্ডাস্ট্রি ডুবে যাক, তলায় যাক, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু আমি দায়িত্বশীল একজন আর্টিস্ট, আমি অত বড় আর্টিস্ট না, কিন্তু আমি দায়িত্বশীল আর্টিস্ট। ভাইরাল হতে গেলে এই 11 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করতেছি, এর ভিতরে ভাইরাল হওয়ার কি আমার সুযোগ আসেনি? অসংখ্য সুযোগ আসছে। সেটা কাজে লাগাতে গেলে কাজে লাগাতেই পারতাম, কোনো ব্যাপার না। এখনো পারে। এখানে বসেও যদি আমি একটা মানে ওই যারা ভাইরাল তাদের মতন একটা কিছু বলে ফেলি, খুবই হ্যাঁ হ্যাঁ এখন আরাফ, ওইটাই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি ওই দুবাইতে উনি আমাকে নেননি। হ্যাঁ, এটা আমার কাছে এখন মনে হচ্ছে যে আল্লাহ তাআলার ব্লেসিং এটা আমার জন্য। হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করছিলাম আপনাকে যে যাকে আবার এই মামার সাথে করছিলেন আপনি সেটা একটু clear করুন। মমর সাথে মম ওখানে কাজ করতে গেছে, জানি না, এটা তো আমি একতরফা শুনেছি, আমি মমর কাছে শুনিনি। কিন্তু একজন শিল্পী হয়ে একজন শিল্পীর এই অপদস্থতা সেই সময় সত্যি খারাপ লেগেছে। একেবারে নাকি যেটা রাব্বানি বলছিলেন, রাব্বানি ভাই, শুরু থেকে মম নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছিল। তো মমর কথায় তো এরকম কোথাও শুনি নাই যে ও একেবারে শুরু থেকে খারাপ ব্যবহার করবে, তোমরা ওর সাথে ভালো ব্যবহার করবে আর ও তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে। এত এত এরকম হলে এতদিন কাজ করতে পারতো? সে পারতো না। তারপরে গেল এটা নিয়ে রাব্বানির সঙ্গে ওর সাথে এরকম খুটখাট লেগেই আছে সারাক্ষণ, অ্যাসিস্ট্যান্টের সাথে, মমর সাথে। শেষ যেদিন আমাদের শুটিং, সেদিন কি যেন একটা মম বলছে যে তুমি আমাকে ওখান থেকে এই জিনিসটা এনে দাও। এই রাব্বানি ভাই ওর উপরে চেতে গেছে, ও চেতে গেছে, অকথ্য দুইজনের সাথে কনভারসেশন। তারপরে মামুন ভাইও চড়া হলো মমর উপরে। কি মনে করছেন আর্টিস্টদেরকে? তারা তো আসলে কিছু মনে করে না। কি মনে করছেন এখানে আপনারা ছাড়া কি কাজ হতো না, হ্যান না তেন না, খুবই অসম্মানজনক অনেক কিছু বলছে মমকে। তো তাদের সমস্যাটা হয়েছে ওইখানে। ওইটা হওয়ার পরে একটা মুভির তো অনেক কিছু থাকে। মমর আরো সিন ছিল, অনেক কিছু ছিল, ওকে না নিয়ে ওকে বাদ দিয়ে পরে কিছু সিন আমাকে দিয়ে করিয়েছে। সে দায় সেরেছে তার মুভির। সে বলছে যে আমার কারণে নাকি মমর সাথে সম্পর্ক খারাপ হয়েছে। এত মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? বিষয়টা এরকম ছিল। আমার একটা প্রশ্ন, লাস্টের প্রশ্ন হচ্ছে, আপনি কি এমন কথা বলেছেন কিনা সাংবাদিকরা আপনার টাকা তুলে দিবে অনন্ত মোহনের কাছ থেকে? কারণ এরকম একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে। হ্যাঁ, ভালো হয়েছে প্রশ্নটা, দরকার ছিল। এই কথাটা আপনারা ক্লিয়ার করবেন জায়গাটা। আর সেকেন্ড হচ্ছে সাংবাদিকদের যে এই বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স তাদের অনুরোধে বা এই ধরনের কথা এসে বেড়াচ্ছে আর কি, এই জায়গাটা যদি ক্লিয়ার করবেন। তারা যদি বলে থাকে কোন সাংবাদিকরা বলেছে আপনার টাকাটা? না, ওইটা আমি ক্লিয়ার করছি। আমি হচ্ছে, হ্যাঁ আমি জানি, আমি দেখেছি। আমি হ্যাঁ কত টাকা চুক্তি হয়েছিল অভিনয়ের জন্য এবং কত টাকা আপনি পেয়েছেন? আচ্ছা, আমি ওর প্রশ্নটা আমি ওনার প্রশ্নটা একটু উত্তর দেই। সেটা হচ্ছে যে আপনারা এখানে সবাই জানেন, এখান থেকে অনেকেই আছেন যে মানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আর আরেকটা প্রশ্ন আমার আছে একটু, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া বলি, ইউটিউব বলি বা টেলিভিশন চ্যানেল বলি, আমি কি উইলিংলি কাউকে ফোন দিয়ে অভিযোগ করেছি নিজের থেকে একা ফোন দিয়ে যে আমি ফোন দিয়েছি আপনাদের কাউকে? আগে এরকম কেউ আছেন যে আমাকে একটুখানি, তাহলে সে বলবেন যে আপু আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, এরকম একজন একটু বলবেন যে আমি উইলিংলি ফোন দিয়ে অনন্য মামুনের নামে কমপ্লেন করেছি, অভিযোগ করেছি। যেই অভিযোগটা উনি সব জায়গায় করছেন যে আমি নাকি আগের থেকেই ফোন দিয়ে, বরং উনি যেটা অনেকগুলো নিউজ হয়ে গেছে, আমি আমার ওয়ালেও শেয়ার দেইনি। আজকের কাগজের একজন আমাকে ফোন দিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন আপু অনেক তো নিউজ হয়ে গেছে। আমি মনে করেছি কি আমি ওনাকে আসলে
ভেবেছি যে হয়তো বা আমার কাছ থেকে কথা বের করার জন্য উনি নিউজের কথাটা বলছে। আমি তখন জানিও না যে এতগুলো নিউজ হয়ে গেছে। আমি বললাম না ভাই, বিষয়টা এরকম, কিন্তু নিউজ টিউজ করেন না, এগুলা চাচ্ছি না। দরদ এখনো রিলিজ হয় নাই। বিশ্বাস করেন আমি কিন্তু তখনও আমি এই স্টেপের মধ্যে যেতে চাই না, যে ঠিক আছে আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধরায়, হ্যাঁ একটু শুধরায় যাক, এটা ঠিক না, সে যেটা করছে এটা ঠিক না, এইটার জন্যই কিন্তু আমি স্ট্যাটাসটা দিয়েছি। আমি কিন্তু নিউজের জন্য এই প্রেস কনফারেন্স করবো, একে জানাবো তা না। আপনার বিষয়টা হচ্ছে কোনো সাংবাদিক হ্যাঁ আমি বলি, আমার বাসায় অনেকজন যাওয়ার জন্য বলেছে আপু একটা ইন্টারভিউ করি, কি হয়েছে একটু শুনি আমরা। সত্যি কথা বলতে আমি আপনাদের উপরে এতটাই গ্রেটফুল, কারণ দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই, তারা সবাই ভুক্তভোগী, তারা সবাই যারা ভিকটিম তারাও এখানে মানে আসবে না। হ্যাঁ, এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ। আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে। তো এইটা বুঝতে পারছে না কেউ। আমি টাকা না নেওয়া মানে কি, নিজেকেই অসম্মান করেছি, সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে। আর আমি ও সবাই আসতে চেয়েছে বাসায়, 2 দিন কিন্তু গেছে, বেশ কয়েকজন, 12 জন 14 জন এরকম করে 2 দিন গেছে। তো সবাই মিলে একদিন বললো কি আপু এত মানুষ বাসায় আসে, আরো অনেকে আসতেছে, আপনার বাসা তার তো একটু ভেতরে, নবোদয়ের দিকে বাসা, তো আপনি একটা ইয়ে করতে পারেন না। এটা যে কে নির্দিষ্ট করে বলছে বা ওরকম না, কিন্তু ওরা সবাই যারা যারা গেছে ওরা একত্রেই জিনিসটা বলেছে। আমার কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে গেল। এবং আমি কি লিখেছি, কি জন্য লিখেছি, আরেকটা লিখেছি, আরেকজন বলছে, আমি বলছি যে আমার টাকাটা সবার শেষে দিক, কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক, এটা হচ্ছে আমার দাবি। ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি, জুনিয়র আর্টিস্টরা টাকা পাক, এইটা কিন্তু আমার দাবি ছিল। ওরা বলেছে আপু চিন্তা করেন না, এই ব্যবস্থা হবে, আমরা এইটার জন্য আপনার পাশে আছি। এই ধরেন এই কথা, আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ডিরেক্টর ইয়েদের কি বলে জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেস মিট করেছি, এটা আমার ঘরের মধ্যে, মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি, প্রেস মিটের ব্যবস্থা করতে বললো, ওরা অনুরোধ করলো, আমি একটা করছি। আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা উঠায় দিবে, এটা আমি আমার ঘরে বলতেছি। কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি এইটা কি আমি বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য, ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো, আমি একটু শক্তিশালী হই, এতটুকু বলার জন্য কি আমি এটা বলতে পারি না? এইটাই বলেছি। ওইখানের ওই যে কালকে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে যে ও করছে কি, ওই স্ক্রিনশট নিয়ে অনন্য মামুনকে দিয়ে দিছে। অনন্য মামুন তো কালকে জান পরাণ দিয়ে চেষ্টা করছে আমার এই কনফারেন্স যাতে পণ্ড হয়। সে ওইটা সব জার্নালিস্টকে দিয়ে, অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে বকা দিচ্ছে কালকে। সরাসরি কেউ এর সাথে যুক্ত না বা কেউ কালকে আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে, আমি ওদের বকাটা নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি, আমি আসলে এইভাবে বলি নাই জিনিসটা। আমার ঘরের মানুষের সাথে যে আমি এরকম সাধু ভাষায় কথা কইতে হবে এটা তো বুঝি নাই, আমি তো নর্মাল করে কথা বলছি। সর্বশেষ কোন ব্যবস্থা বা কি সর্বশেষ করে দিবেন আপনি? আপু আপনার কাছে আমি জানতে চাই, আজকে প্রেস ব্রিফিং এর আগে আপনার সাথে একই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তো এখানে আপনার আজকে অভিযোগের আগে শাকিব খানের সাথে ব্যাপারটা আপনি কখনো মানে আলাপ করছেন কিনা, যে আপনার পেমেন্ট দেওয়া হয় না বা শাকিব খান পেমেন্ট পেয়েছে কিনা, এই বিষয়টা কি? না, বিষয়টা হচ্ছে যে উনি আমার কলিগ, হ্যাঁ হতে পারেন, উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজে